সরকারের বাধার কারণ দেখিয়ে মতিঝিলের শাপলা চত্বরে আগামীকালের সমাবেশ স্থগিত করার ঘোষণা হেফাজতের। আমাদের পক্ষে এই মুহূর্তে এই সমাবেশ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না সরকারের বাধার কারণে। হেফাজতকে দিয়ে পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বিরোধী জোট, অভিযোগ আওয়ামী লীগের। আবার 5ই মের মতো বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করা, তাণ্ডব চালানোর চেষ্টা করা এবং বেগম খালেদা জিয়ার আলটিমেটাম, রাজপথে নামার ঘোষণা সব কিন্তু এক সূত্রে গাঁথা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিব এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর নির্বাচনে এবার পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। সংলাপের মাধ্যমে সংকট নিরসনের তাগিদ। একাদশ নয়, দশম সংসদ নির্বাচনের পথ সুগম করার আবারও আহ্বান বিএনপির। তফসিল পরিবর্তন হলে কিছুটা আইনি সমস্যা হবে, অভিমত আইনবিদদের। অবরোধের তৃতীয় দিনে সারা দেশে বিচ্ছিন্ন সংঘর্ষ, সড়ক অবরোধ, আগুন। আজও পুলিশি পাহারায় রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। রাজনৈতিক অস্থিরতায় থমকে গেছে বিনিয়োগ, কাজে লাগছে না জাতীয় আয়ের 10% অর্থ। অলস টাকাকে বোঝা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবং টানা অবরোধের মধ্যেও 1 জানুয়ারি বই উৎসবের জন্য প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। প্রাথমিকে প্রায় 99 ও মাধ্যমিক পর্যায়ের 80% বই পৌঁছেছে। সরকারের বাধার কারণ দেখিয়ে রাজধানীর মতিঝিলে আগামীকালের পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। দুপুরে বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আমির নূর হোসেন কাশিমি এই ঘোষণা দেন। হাজারো চেষ্টা প্রস্তুতি থাকা সত্ত্বেও আমাদের পক্ষে এই মুহূর্তে এই সমাবেশ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না সরকারের বাধার কারণে। আমরা চাই না অশান্তির সৃষ্টি হোক, জানমালের ক্ষয়ক্ষতি হোক, দেশে কোনো রকমের অশান্তি পরিবেশ সৃষ্টি, এটা আমাদের কাম্য না। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছিলাম। সে শান্তিপূর্ণ সমাবেশে বাধা আসার কারণে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা আগামীকালের সমাবেশ সরকারের বাধার কারণে আমরা করতে পারতেছি না। হেফাজত যদি আবারও দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা আরও বলেন, হেফাজতকে মাঠে নামিয়ে পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বিরোধী জোট। বেগম খালেদা জিয়া আবার আলটিমেটাম দিয়েছেন, তিনি রাজপথে নামবেন, আবার এই হুঙ্কার তিনি দিয়েছেন। অতীতের মতে আমরা লক্ষ্য করছি বেগম খালেদা জিয়ার আলটিমেটাম, হেফাজতের শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা এবং বেগম খালেদা জিয়ার আগামীকাল সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন, কাকতালীয়ভাবে কিন্তু সব কিছু এক মিলে গেছে। যদি আবার বেগম খালেদা জিয়া দেশকে ধ্বংস করার চেষ্টা করেন, আবার কোন আলটিমেটাম দিয়ে আবার নতুন খেলায় মেতে ওঠেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব। অনেক আলটিমেটাম আপনি দিয়েছেন, কিছুই হয় নাই। আজকে আমরা বলতে চাই, আমরা আপনাকে আলটিমেটাম দিচ্ছি, আজকে সুপথে আসুন, গণতন্ত্রের পথে আসুন, তাহলে আপনার ধ্বংস অনিবার্য। উগ্র মৌলবাদ মাথা চালাতে উড়ার চেষ্টা করছে, যাদের পরাজিত করেছে শেখ হাসিনা। আগামী 5 তারিখে যেখানে নির্বাচন হচ্ছে, হাজার হাজার মানুষ ইনশাল্লাহ ভোট কেন্দ্রে আসবে, ভোট দেবে, কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের 10ম জাতীয় সংসদ নির্বাচনে এবার পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়াকে দায়ী করেছে দেশটি। এর আগে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ 5 জানুয়ারি নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পাসাকি রোববার এক বিবৃতিতে বাংলাদেশের 5 জানুয়ারি নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর এই ঘোষণা দেন। আসন্ন নির্বাচনে সংসদে অর্ধেকেরও বেশি আসন প্রতিদ্বন্দ্বিতাহীন হওয়ায়
দেশটি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশটি মনে করে রাজনৈতিক দলগুলো সংলাপের মধ্য দিয়ে সমাধানের পথ বের করবে। বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতামুক্ত পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জাতীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ বাংলাদেশের মানুষের প্রাপ্য। এবার অবরোধের খবর। বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সারা দেশে চলছে পঞ্চম দফায় 18 দলীয় জোটের ডাকা টানা 83 ঘণ্টা অবরোধের তৃতীয় দিন। নাটোরে অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সারা দেশে আহত হয়েছে অর্ধশত। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সকালে সিলেট সুনামগঞ্জ এলাকার দর্শনদেউরি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সিলেটে নাশকতার আশঙ্কায় 15 জনকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি শৈলকুপা কবিরপুর মোড়ে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এতে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় অগ্রণী ব্যাংকের কবিরপুর শাখায় ভাঙচুর চালায় অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগান ও রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় 4 পুলিশ সহ আহত হয় 15 জন। নাটোরে অবরোধের সমর্থনে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় অবরোধ বিরোধী মিছিল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হযরতপুর এলাকায় জড়ো হতে থাকলে তাদের উপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। উভয় পক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত 10 জন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু দোকানে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিএনপি নেতাকর্মীরা। এদিকে সোমবার ভোররাতে সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কের রায়গঞ্জের ঘুরকা এলাকায় পণ্যবাহী 2টি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। একই সময় রয়াহাটি ও সয়দাবাদ এলাকায় 5টি ট্রাক সহ কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে তারা। সকালে নারায়ণগঞ্জ ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ও রূপগঞ্জ ঢাকা সড়কের চানপাড়া এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ছাত্র দলের নেতাকর্মীরা। এছাড়া স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মিছিল বের করা হলে পুলিশি বাধার মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, ফরিদপুর, দিনাজপুর, চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে 18 দলের অবরোধ কর্মসূচি। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে পঞ্চম দফা অবরোধের তৃতীয় দিনে আজও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে পুলিশি পাহারায় দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। সকাল থেকেই মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ছেড়ে যায় বাস। পুলিশ জানিয়েছে প্রতি 6টি বাসের জন্য তাদের 2টি করে ইউনিট থাকছে। এদিকে আজ গতকালের চেয়ে যাত্রী সমাগমও বেশি দেখা গেছে। পুলিশ পাহারায় বাস চলাচল করায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। আসলে অবরোধ হরতাল তো প্রয়োজন মানে না। এখন পুলিশ যেহেতু নিরাপত্তা দিচ্ছে, তো নিরাপত্তার স্বার্থে আমরা যতটুকু রিস্ক নিয়ে হলেও যেতে হচ্ছে আর কি। বছরের একটা দিন, একটা পর্ব, এটা যদি আমরা সবাই মিলে যদি করতে না পারি, বাড়ির লোকেদেরও মন খারাপ, আমাদেরও ঢাকায় থাকার পরে মন খারাপ। আমাদের 2টা পুলিশের গাড়ি আছে, বাসের আগে একটা টিম থাকে, পিছে একটা টিম থাকে। এরা আব্দুল্লাহপুর মধ্যে পৌঁছায় দেয়, কন্ট্রোলে তো সিস্টেম করাই আছে। ওইখান থেকে আবার গাজীপুরের যে টিম আছে ওরা রিসিভ করার জন্য দাঁড়ায় থাকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আন্দোলনে অবরোধ কর্মসূচিকে অধিক ফলপ্রসূ ও কার্যকর মনে করছে প্রধান বিরোধী দল বিএনপি। আর এ কারণেই সাম্প্রতিক সময়ে এটিকেই হাতিয়ার হিসাবে বারবার ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য দলটির শীর্ষ নেতাদের। তাদের মতে অবরোধই শেষ কথা নয়। দলীয় চেয়ারপারসন রাজপথে নামলে খুব শিগগিরই আন্দোলনে আসবে নতুন মাত্রা, অর্জিত হবে লক্ষ্য। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তির পর থেকেই এর বিরোধিতা করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। এটি পুনর্বহালের দাবিতে দলটি কখনো দলগতভাবে আবার কখনো জোটগতভাবে চালিয়ে আসছে আন্দোলন। মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, জনসভা পেরিয়ে আসে হরতাল। এরপরও সরকার সিদ্ধান্তে অটল থাকায় দেয়া হয় অবরোধ। এই কর্মসূচি চলাকালে দেশব্যাপী সহিংসতায় ঘটছে প্রাণহানির ঘটনাও। ঢাকার বাইরে প্রতিটি জেলায়, উপজেলায় সেখানে সরকারের কোনো কর্মকাণ্ড নেই এবং সব মানুষ এই কর্মসূচি পালন করছে। অবরোধ যে কার্যকর হয়েছে তার প্রমাণ আজকে ঢাকা শহর অবরুদ্ধ। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢাকার প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিবেচনায় অবরোধকে ফলদায়ক মনে করলেও অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে ভিন্নমাত্রার কর্মসূচির পরিকল্পনা ও সম্ভাব্যতার কথা জানালেন দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। অপশন যখন নাই, একমাত্র অপশন হচ্ছে আন্দোলন। এই আন্দোলনকে
এই শেষ সময় একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে বিরোধী দল নেত্রী বেগম খালেদা জিয়া রাস্তায় নামার কথা বলছেন, তিনি হয়তো নামবেন এবং সেখানে একটা নতুন মাত্রা তৈরি হবে। দেশনেত্রী বেগম খালেদা যদি রাস্তায় নামেন, যে নির্দেশ দেবেন, যে ধরনের সিদ্ধান্ত তিনি নেবেন, বাংলার মানুষ সেটা মেনে নেবে। তবে সেই চূড়ান্ত আন্দোলনের আগেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বাদ দিয়ে দশম নির্বাচনের পথ সুগম করার জন্য সরকারের প্রতি আহ্বান জানালেন এই নেতারা। দশম সংসদে নির্বাচন সুষ্ঠু হোক, তারপরে দেখা যাবে একাদশ সংসদ। সরকারের এখন বলা উচিত দশম ইলেকশনের কথা। দশম ইলেকশনটাকেই বর্তমানে যেটা, সেই সমস্যার সমাধান করা উচিত। নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে বাধ্য করা হবে সরকারকে। জনগণের আস্থা সেটা প্রতি তারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। যে অন্যদিকে সরকারের সদিচ্ছা থাকলে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই সমঝোতা সম্ভব বলে বিএনপির দাবিকে রাজনৈতিক কৌশল হিসেবে আখ্যা দিচ্ছে সরকার। তারা বলছে, নির্বাচনের ব্যাপারে বিএনপি নিজেদের সদিচ্ছা দেখাতেই ব্যর্থ হয়েছে। এদিকে তফসিল পরিবর্তনে বিএনপি আইনি বাধা নেই দাবি করলেও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক মনে করছেন, তফসিল পরিবর্তন হলে কিছুটা আইনি সমস্যা হবে। বিস্তারিত এহসান জুয়েলের প্রতিবেদনে। সংলাপ, সমঝোতা গত 2 বছরে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত শব্দ। তবে সেটা শেষ পর্যন্ত সভা, সেমিনার আর বৈঠকে সীমাবদ্ধ থাকায় দেশি বিদেশি সব উদ্যোগই কার্যত ব্যর্থতার মুখ দেখেছে। দশম জাতীয় সংসদে যখন 2 সপ্তাহ বাকি নেই, তখন সরকারের পক্ষ থেকে স্পষ্ট উচ্চারণ করা হচ্ছে, একাদশ সংসদ নির্বাচনের আগে কোনো সমঝোতা নয়। এটা তো আমাদের দোষ না, এটা তো বিরোধী দলের দোষ। তারা আসে নাই কেন নির্বাচনে? এই অবস্থায় বিএনপি প্রশ্ন তুলেছে সমঝোতার ব্যাপারে সরকারের সদিচ্ছার। সংবিধানের কোনো সংশোধনের প্রয়োজন হলে তাও করা সম্ভব, কারণ সংবিধান, সংসদ এখনো বহাল আছে। নির্বাচন অনুষ্ঠানের সময়েরও কোনো অভাব নেই, অভাব শুধু সরকারি সদিচ্ছা। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধী দলের হরতাল অবরোধ বন্ধ না হলে সমঝোতার কোনো সুযোগ নেই। বিএনপি এবং বেগম খালেদা জিয়া 3 বছর ধরে সংলাপের রাস্তা এড়িয়ে গিয়েছে, কালক্ষেপণ করেছে। আজকে বিএনপি যে কথা বলছে যে এখনো সুযোগ আছে, বিএনপিকেই প্রমাণ করতে হবে তারা নির্বাচন করবে কি করবে না। সংলাপে বসতে হলে আমরা পরিষ্কার বলছি, নাশকতা বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, তারপরে কথা, তার আগে তো কোনো কথাই নেই। আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলছেন, বিএনপির পরামর্শ অনুযায়ী তফসিল পরিবর্তন করলে আইনি সমস্যা হবে, কিন্তু দুদল একমত হলে সেই সমস্যা উতরে যাওয়া সম্ভব। যারা নির্বাচিত হয়ে গিয়েছেন আনকন্টেস্টেড, তারা বলতে পারে আবার তুমি শিডিউল করে নির্বাচন করছো, আমার যে ভেস্টেড রাইট সেটা তুমি অ্যাফেক্ট করতে পারবে না। আইনের জটিলতা নিশ্চয়ই হবে। আপনি মহিউদ্দিন খান আলমগীর হয়ে গিয়েছে, সে বলবে আমাকে আবার কেন ইলেকশন করবে। 5 জানুয়ারির পরিবর্তে 24 জানুয়ারি অথবা তার আগে সমঝোতার ভিত্তিতে সংসদ ভেঙে দিয়ে পরবর্তী 3 মাসে সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করছেন ব্যারিস্টার রফিক। অ্যাসেম্বলি তো ইন সেশন, মানে রিজলভ হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাজধানীর খিলগাঁও এলাকা থেকে 8 কেজি বিস্ফোরক সহ 7 জন গ্রেপ্তার। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। রাজনৈতিক অস্থিরতায় থমকে গেছে দেশের বিনিয়োগ। চাহিদা না থাকায় অলস পড়ে আছে মোট জাতীয় আয়ের শতকরা প্রায় 10% অর্থ। ক্রমাগত বাড়ছে এই অর্থের পরিমাণ, কমছে মুনাফা। অর্থনীতিবিদদের আশঙ্কা, বিনিয়োগ খরার দুষ্টচক্রে পড়তে পারে গোটা অর্থনীতি। আরিফুর রহমানের রিপোর্ট। দাউ দাউ আগুনে পুড়ছে রাজপথের গাড়ি, পুড়ছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, সেই সাথে পুড়ছে অর্থনীতি। নির্বাচনের আগের ও পরের রাজনৈতিক অনিশ্চয়তায় কমছে বিনিয়োগ, আমদানি হচ্ছে না মূলধনী যন্ত্রপাতি। কেন্দ্রীয় ব্যাংকে বাড়ছে ডলার মজুদ। অতীতের সব রেকর্ড ভেঙে গত বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ $18 বিলিয়ন ছাড়িয়েছে, যা অর্থনীতির জন্য মোটেই ইতিবাচক নয়। পাইড আপ হয়ে থাকে রিজার্ভটা, সেটা আপনার করে কি, আপনি রিজার্ভের এগেন্সে যে রেমিটেন্সটা যে আমাদের আসছে, এটা এগেন্সে আপনি টাকা দিচ্ছেন, বৈদেশিক দেশীয় টাকা, এটা তখন ইনফ্লেশনের প্রেশার ক্রিয়েট করে, মূল্যস্ফীতি বাড়াতে পারে। রাজনৈতিক অস্থিরতায় বহির্বাণিজ্য নয়, অভ্যন্তরীণ বিনিয়োগেও ভাটা পড়েছে। চাহিদা না থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস পড়ে আছে প্রায় $11 বিলিয়ন। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকে $18 বিলিয়ন মজুদ। সব মিলে $320 বিলিয়ন জাতীয় আয়ের প্রায় 10% অর্থই অলস পড়ে আছে। ওরা যদি টাকাটা কারোর কাছে
লোন না দিতে পারে, অর্থাৎ তারা কিন্তু এই টাকার এগেনস্টে কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, তো অবভিয়াসলি ব্যাংকের প্রফিট কমে যাবে বা লসও দিতে পারে। বিনিয়োগের চাহিদা তৈরি না হলে অলস টাকার অঙ্ক আরো বাড়বে, দীর্ঘমেয়াদে বোঝা হয়ে দাঁড়াবে অর্থনীতির। ব্যাংকগুলো যদি তাদের মুনাফা বা লস কভার করার জন্য আরো ইন্টারেস্ট বাড়াতে বাধ্য হয়, তো সেটা কিন্তু আবার বিনিয়োগকে প্রভাবিত করবে, অর্থাৎ এই ধরনের একটা দুষ্ট চক্র তখন কিন্তু ইকোনমিকে পেয়ে বসবে। প্রবৃদ্ধি যেটা আমরা আসার কথা, যেমন আমরা 7.2 বলেছিলাম, এখন দেখেন 6ও হবে না, এবং আলটিমেটলি যেটা হবে আমাদের বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছে যাওয়ার যেটা টার্গেট, যে 2023-এর মধ্যে পড়বে, 2018 বলে অনেকে বলে 23, সেটাতে না আমাদের একটু বিলম্বিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বার্থেই রাজনীতিকে কেন্দ্র করে অর্থনীতি নয়, বরং অর্থনীতিকে কেন্দ্র করেই কৌশল নির্ধারণ করা উচিত রাজনৈতিক দলগুলোর। আরিফুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না আসলেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্বাচনের পরেই স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি সরকারে থাকবে নাকি বিরোধী দলে থাকবে সে বিষয়েও নির্বাচনের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা বা এতে কোনো ডিসক্রেডিট জড়িয়ে যাবে কিনা সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে মধ্য জানুয়ারি পর্যন্ত। নির্বাচনের 10 দিন সময় বাকি। এই 10 দিন সময়ে দশম নির্বাচনকে সামনে রেখে আমার তো মনে হয় না এখানে সংলাপ বা সমঝোতার কোনো সম্ভাবনা আছে বিরোধী দলের সঙ্গে। রাজধানীর খিলগাঁও এলাকা থেকে 8 কেজি বিস্ফোরক সহ 7 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধার করা বিস্ফোরক দিয়ে কমপক্ষে 1500 ককটেল বানানো সম্ভব। পুলিশ আরও জানায়, এই চক্রের প্রধান ইকবাল হোসেন রানা 56 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি। সে ছাত্র শিবিরের এক নেতার মাধ্যমে বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছে। পরবর্তীতে রমনা থানা ছাত্রদলের এক নেতার মদদে সে বোমা তৈরি ও নাশকতামূলক কাজ চালানোর জন্য বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত হয়। এছাড়া এই চক্রের ফ্রুটো সোহেল নামে পরিচিত আরেকজন বোতল দিয়ে পেট্রোল বোমা তৈরিতে পারদর্শী বলেও জানায় পুলিশ। এই চক্রটি এর আগে ককটেল ও বোমা তৈরির কাজে 42 কেজি বিস্ফোরক ব্যবহার করেছে বলেও দাবি গোয়েন্দা পুলিশের। এই চেইনের যে মূল হুতা, তাকে গ্রেপ্তারের জন্য আমাদের যে অভিযান সেটি চলছে। যা মূলত প্রত্যেকটি কাজের জন্যই অর্থ পায়, নির্ধারিত পরিমাণ অর্থ পায়, অর্থাৎ কয়টা ককটেল বানালে কত রেট পাবে সেটি যেমন বলা আছে, তারপর কাদের উপর ককটেল প্রয়োগ করতে পারলে কি ধরনের অর্থ পাবে সেটিও নির্ধারণ করা আছে। যেমন পুলিশের উপর যদি নিক্ষেপ করে তাহলে কত পাবে, গাড়ির উপর করলে কত পাবে, কিংবা জনসাধারণের উপর করলে কত পাবে সেটিও নির্ধারণ করা আছে। বিরোধী দলের টানা অবরোধের মাঝেও আগামী 1 জানুয়ারি বই উৎসবের জন্য প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের প্রায় 99% ও মাধ্যমিক পর্যায়ের 80% বই চট্টগ্রামে এসে পৌঁছেছে। তবে চলমান নাশকতা এড়াতে এবার কিছুটা ভিন্ন কৌশলে স্কুল কর্তৃপক্ষের কাছে বই বিতরণ করছে সংশ্লিষ্ট বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। গত 2 মাসের বেশি সময় ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে কেন্দ্র করে নানা ধরনের নাশকতা চলে আসছে। এ অবস্থায় 1 জানুয়ারি বই উৎসব নিয়ে কিছুটা সংশয়ের সৃষ্টি হলেও শেষ পর্যায়ে এসে তা কেটে গেছে। কঠোর গোপনীয়তার মধ্যেই মাধ্যমিক স্তরে 80% বই নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে। মাঠ পর্যায়ে 62টি উপজেলা আছে আর চট্টগ্রাম মহানগরের 6টি থানা আছে। মোট 68টি ইউনিট ধরে এখানে বইয়ের চাহিদা ছিল 1,50,15,325টি বই। সে বইয়ের মধ্যে আমাদের অঞ্চলে 80% বই চলে এসেছে। আর প্রাথমিক স্তরে ডবল মোরিং ও মিরসরাই থানা ছাড়া 4টি থানা ও 14টি উপজেলা সবগুলো বই চলে এসেছে। প্রায় আমাদের 98.48% বই ইতিমধ্যে আমাদের চলে এসেছে এবং এই মাসের 13 তারিখ থেকে বিদ্যালয় পর্যায়ে বই বিতরণ শুরু হয়ে গেছে। অন্যান্যবার উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হলেও এবার নাশকতা এড়াতে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে কর্তৃপক্ষ। কোথাও স্টক থাকলে পরে সেখানে যদি কোনো নাশকতা হয় তাহলে অনেকগুলো বই নষ্ট হয়ে যেতে পারে, সমস্যায় পড়ে যেতে পারে। সেটা বই পাওয়ার সাথে সাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। 2-1টা সাবজেক্ট ছাড়া
সবগুলো বই পেয়ে গেছি। আমরা ঠিকভাবেই মোটামুটি রিসিভ করেছি এবং যখনই আমরা সময় পেয়েছি ফাঁকে ফাঁকে আমরা বইগুলো বিতরণ করেছি। যেদিন হরতাল অবরোধ থাকবে না ওই দিন আমরা বিশেষ করে ওই ওপেনিং ডেগুলিতে বই দেওয়ার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি বেশি। 2014 সালের শিক্ষাবর্ষে চট্টগ্রামে মাধ্যমিকে 82টি ক্যাটাগরির 1.5 কোটি এবং প্রাথমিকে 24টি ক্যাটাগরির প্রায় 70 লাখ বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। একবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। সরকারের বাধার কারণ দেখিয়ে শাপলা চত্বরে আগামীকালের সমাবেশ স্থগিতের ঘোষণা হেফাজতে। সংগঠনটিকে দিয়ে অরাজকতা সৃষ্টি করতে চায় বিরোধী জোট, অভিযোগ আওয়ামী লীগের। ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর নির্বাচনে এবার পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। সংলাপের মাধ্যমে সংকট নিরসনের তাগিদ। একাদশ নয় 10ম সংসদ নির্বাচনের পথ সুগম করা আবারও আহ্বান বিএনপির। তফসিল পরিবর্তন হলে কিছুটা আইনি সমস্যা হবে, অভিমত আইনবিদদের। অবরোধের তৃতীয় দিনে সারা দেশে বিচ্ছিন্ন সংঘর্ষ, সড়ক অবরোধ, আগুন। আজও পুলিশি পাহারায় রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এবং রাজনৈতিক অস্থিরতায় থমকে গেছে বিনিয়োগ, কাজে লাগছে না জাতীয় আয়ের 10% অর্থ। অলস টাকাকে বোঝা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অসাংবিধানিক দাবি আদায়ে বিরোধী দল দেশে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে বলে আবারও জানিয়েছেন তিনি। 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে, কারণ 24শে জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু বাংলাদেশে আজকে একটা সংবিধান বহির্ভূত একটা দাবি করে আজকে দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচনে আমরা অনেক চেষ্টা করেছি। কমনওয়েলথ বা ইউরোপিয়ান ইউনিয়নের যারা বলেছেন যে তারা পর্যবেক্ষক পাঠাবে না, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। 2014 সালে ভারতের সঙ্গে অমীমাংসিত সমুদ্রসীমা চূড়ান্ত হবে এবং সে রায়ও বাংলাদেশের অনুকূলে আসবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি দেশের উন্নয়নে নৌবাহিনীর সদস্যদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন। সেই সঙ্গে দেশের বিশাল সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। এর আগে রাষ্ট্রপতি সেরা 4 ক্যাডেটের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা উপস্থিত ছিলেন। ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লাখ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে। সকালে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে এইসব কম্বল হস্তান্তর করা হয়। এ সময় ডাচ বাংলা ব্যাংকের শীর্ষ কর্মকর্তা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসের সমর্থন নিয়ে অবশেষে দিল্লিতে রাজ্য সরকার গঠন করতে চলেছে আম আদমি পার্টি। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন আম আদমির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টি দিল্লিতে সরকার গঠন করবে কিনা সেই সিদ্ধান্তে আসার জন্য অভিনব এক পন্থা বেছে নেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছেড়ে দেন দিল্লির সাধারণ মানুষের হাতে, আর জনগণ মোবাইল বার্তা, চিঠি এবং 257টি পাবলিক মিটিং এর মাধ্যমে সরকার গঠনের পক্ষে তাদের রায় জানায়। জনতার রায় পাওয়ার পরপরই স্থানীয় সময় সোমবার সকাল 11টায় দিল্লিতে সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন কেজরিওয়াল। আম আদমি পার্টি দিল্লিতে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর 74% মানুষই আমাদের পক্ষে রায় দিয়েছে। পার্টির সিদ্ধান্তের বিষয়ে অবগত করবার জন্য আমি লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং এর সঙ্গে দেখা করতে যাব।
গভর্নরের অনুমতি পেলে দিল্লির যন্তর মন্তরে শপথ অনুষ্ঠান আয়োজনের ইচ্ছার কথাও জানান কেজরিওয়াল। এর মাধ্যমে ভোটের আগে যেটা কেউ কখনো ভাবেনি সেটাই হতে চলেছে। দিল্লির মসনদে এমন একজন বসতে চলেছেন রাজনীতিতে মাত্রই যার অভিষেক হয়েছে। এরই মধ্যে সরকার গঠন করলে কংগ্রেস ও বিজেপির দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেজরিওয়াল। এদিকে দুর্নীতি বিরোধী গান্ধীবাদী নেতা আন্না হাজারে ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন। আম আদমি পার্টি জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। বিকেল 3:30টায় বিজয় দিবস হকির ফাইনালে আবাহনীর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। টুর্নামেন্টে এখন পর্যন্ত আবাহনী অপরাজিত থাকলেও সেনাবাহিনীর একমাত্র হার গ্রুপ পর্বে ওই আবাহনীর বিপক্ষে। তবে এসব পেছনে ফেলে দুদলই এখন মৌসুমের প্রথম শিরোপা জিততে মরিয়া। দুদলের মধ্যকার ম্যাচটি মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে বিকাল 3:30টায়। বড় বড় বেশ কয়েকটি দল অংশগ্রহণ না করায় অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল এবারের বিজয় দিবস হকি। তবে মাঠে খেলা গড়ানোর পর সব জল্পনা কল্পনা মিটে যায়, লড়াইও জমে উঠেছে বেশ। এতে পুরো টুর্নামেন্টে আবাহনী শুরু থেকেই ছিল দারুণ ছন্দে। গ্রুপ পর্বে ও সেমিফাইনালে প্রতিপক্ষকে বিশাল ব্যবধানে হারানো আবাহনীর এবারের টার্গেট মৌসুমের প্রথম শিরোপা হাতে তোলা, যাতে তাদের প্রেরণা যোগাচ্ছে ফাইনালের প্রতিপক্ষ সেনাবাহিনীকে গ্রুপ পর্বেই 4-1 গোলে বিধ্বস্ত করার আত্মবিশ্বাসটি। আমরা অবশ্যই তাদেরকে সমীহ করব এবং তাদের কিছু উইক পয়েন্টগুলো আছে যেটা আমরা আইডেন্টিফাই করছি এবং ওই অনুযায়ী আমরা আমাদের ফাইনালে কাজ করব। আমাদের টিমও মানে সবাই ফিট আছে। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা যদি ভালো খেলতে পারি আমরা চ্যাম্পিয়ন হব। নট পেনাল্টি কর্নার, ফিল্ড গোলটা আমাদের মেইন টার্গেট। অন্যদিকে সেমিফাইনালে টুর্নামেন্টের ফেভারিট উষা ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে উঠেছে সেনাবাহিনী। তাই তারাও শিরোপা জয়ের ব্যাপারে দারুণ প্রত্যয়ী। তবে প্রতিপক্ষ আবাহনী বলে একটু সতর্ক থাকছেন সার্ভিসেস দলটির খেলোয়াড়রা। আমাদের একটা ভাইটাল প্লেয়ার ইনজুরি আছে, জামাল যদি সুস্থ হয় আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। আসলে আমরা এটা কভার করে নিতে পারবো ইনশাল্লাহ। আমাদের দুই-তিনটা ছেলে ইয়াং আছে। এটা নিয়ে আমার 3টা টুর্নামেন্টে স্বাধীনতা কাপ, বাংলাদেশ গেমস এবং আন্তঃবাহিনী খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। এটাতে ফাইনালে গিয়েছে, তবে ইনশাল্লাহ আমি আশা করি এটাতে চ্যাম্পিয়ন হব। এখন নানা সমস্যায় জর্জরিত দেশের হকির মৌসুমের প্রথম শিরোপাটি কার হাতে ওঠে সেটাই দেখার অপেক্ষায় হকি প্রেমীরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের বাধার কারণ দেখিয়ে শাপলা চত্বরে আগামীকালের সমাবেশ স্থগিতের ঘোষণা হেফাজতের। সংগঠনটিকে দিয়ে অরাজকতা সৃষ্টি করতে চায় বিরোধী জোট, অভিযোগ আওয়ামী লীগের। ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর নির্বাচনে এবার পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। সংলাপের মাধ্যমে সংকট নিরসনের তাগিদ। একাদশ নয়, 10ম সংসদ নির্বাচনের পথ সুগম করার আবারও আহ্বান বিএনপির। তফসিল পরিবর্তন হলে কিছুটা আইনি সমস্যা হবে, অভিমত আইনবিদদের। অবরোধে তৃতীয় দিনে সারা দেশে বিচ্ছিন্ন সংঘর্ষ, সড়ক অবরোধ, আগুন। আজও পুলিশি পাহারায় রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এবং রাজনৈতিক অস্থিরতায় থমকে গেছে বিনিয়োগ, কাজে লাগছে না জাতীয় আয়ের 10% অর্থ। অলস টাকাকে বোঝাই হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।